মাঝে এসছেন, আমরা খুবই খুশি এবং আগামীর একজন জায়গা করে নেওয়া লোক আসছে, তার সঙ্গে আজকে দেখা। ধন্যবাদ। দর্শকবৃন্দ, মজার একটি তথ্য দিয়ে আজকে শুরু করতে চাই। কারো কারো জীবনে অঘটন, ভয়ঙ্কর কিছু ব্যাপার এগুলো ঘটে যায়। সেই ঘটে যাওয়া থেকে যে বিস্ফোরণ হয়, তার থেকে কিছু সৃষ্টি হয়। তেমনই একটি ছোট্ট মাত্র 4টি লাইন গেয়ে যে মানুষটি সবাইকে অবাক করে দিয়েছিল, সবার দৃষ্টি কাটতে পেরে, সবার দৃষ্টি কেড়ে নিতে পেরেছিল, সেই দেবশ্রী অন্তরায় আজকে আমাদের অতিথি। থ্যাংক ইউ। আপনি তো ইতিমধ্যে, যদি সহজ ভাষায় বলি ভাইরাল, আর ভালো ভাষায় যদি বলি, কেন ভাইরালটাকে আমি খারাপ শব্দ বলছি না, কিন্তু অনেকেই আমরা এটাকে খারাপভাবেও বলি, সুস্থভাবেও বলি। আর আরেকভাবে বলতে গেলে বলবো আপনি প্রতিভাপতি একজন। আপনার থেকে শুনতে চাই ছোট্ট 4টি লাইনের গল্পটা কিভাবে হয়েছে সেটা না, এটা ঘটনাটা ঘটার পরে কি ঘটলো, মানুষের কথাবার্তা, আপনার প্রতি আচরণ, আপনাকে তখন একটি অন্যরকম কদর, সব মিলে ছোট্ট করে একটু যদি অনুভূতিটা বলতেন। অবশ্যই এটা আমার জন্য, এটা আমার সারা জীবনের জন্য এটা একটা মাইলস্টোন বলা যায়, যে আমি একটা মাইলস্টোন হিট করে ফেলেছি। আর মানুষের রিয়াকশন অবশ্যই এটা খুবই আমার জন্য খুবই নতুন ছিল। আসলে আমি বুঝতে পারিনি যে এটা হবে। তো হঠাৎ করে ফেসবুকে সবার কনগ্রাচুলেশনস, তারপরে হঠাৎ করে মিডিয়া ইয়ে করলো, কারণ গানটা বের হওয়ার সাথে সাথে মিডিয়া ডিডন্ট নো যে আমি এক্সিস্ট করি। তো দে থট দ্যাট আমি ওপার বাংলার কেউ একজন। তো পরে যখন ওরা জানতে পারলো, তখন অনেক মিডিয়া বাসায় আসছে, জার্নালিস্ট বাসায় আসছে, ইন্টারভিউজ হচ্ছে। তো আমরা কি বলতে পারি সবাই অবাক, আমাদের অন্তরা? হ্যাঁ, আমাদের অন্তরা হয়ে অনেক অবাক হয়েছে মানুষ। তো এটা ভালো লেগেছে, যেমন এটা নতুন আমার জন্য, তেমন দায়িত্ব বেড়ে গেছে। আপনাকে আমাদের অভিনন্দন। শুরুতে আমরা ছোট্ট একটি খেলে না, ছোটবেলার খেলা, একটি খাম আপনি পছন্দ করে নেন। এটা নিচ্ছেন তো? খুলে দেখেন, একটি শব্দ পাবেন। দুঃখ। দুঃখ। কোনো দুঃখের স্মৃতি আছে কি? শুধু সঙ্গীতকে ঘিরে, সঙ্গীত জীবনটাকে ঘিরে, ব্যক্তিগত না? হ্যাঁ, কারণ আমি তো ছোটবেলা থেকে গানটা করতাম, কিন্তু খুব বেশি আমি গান গাওয়ার সুযোগটা পাইনি, শেখার সুযোগটা পাইনি তখন। মানে ক্লাস 7-এ ওঠার পরে ছায়ানটে আমি রবীন্দ্রসঙ্গীত সব কিছু শিখেছি। কিন্তু আমি যদি আরও ছোটবেলা থেকে ক্লাসিক্যাল শিখতাম, যদি সেটা 3-4 বছর শেখার সুযোগ পেতাম, তাহলে আমার আরো ভালো হতো। এটা আমার একটা দুঃখ, আফসোস, এটা বলা যায়। তো আজকে আফসোস তো থাকার কথা নয়, কেননা সঙ্গীতের শিক্ষার উপর যে গুরুত্ব, তা কখনোই অস্বীকার করা যাবে না, এবং কখনো এটাকে ছাপিয়ে অন্য কিছু চিন্তাও করা যাবে না। তারপরেও দেখলেন তো, কিছু আশ্চর্য ঘটনা ঘটে যায়, যার জন্য কিছুরই দরকার হয় না। 4টি লাইন আপনাকে এই জায়গায় নিয়ে আসবে, এটা কি আপনি ভেবেছিলেন? না, ভাবেন, কখনো। ঘটে তো গেল। তারপর আমি যতদূর জানি, হাবিব ওয়াহিদ, প্রীতম, এদের গান আপনি করছেন, নিশ্চয়ই আরও অনেকের করবেন, করছেনও। এই তো আপনার সৌভাগ্যের চাকা ঘুরে গেল, এবং আমি আশা করব যে আফসোসটা আপনার রয়ে গিয়েছে বাল্যকালের, ওটি এবার পূরণ করে নেবেন। না, সেটা আমি শিখেছি। ওই শিক্ষার পরে তারপরে আমি শেখা শুরু করেছি, এখনো শিখছি, চর্চা করছি। তো যেটা হচ্ছে যে ছোটবেলার যে জিনিসটা ছিল, সেটা হলে হয়তো আরো ভালো হতো, আরো অনেক কিছু করতে পারতাম। তো আপনি যেটা পেয়েছেন, এটাও কি আপনি জানতেন? না, এটাও তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে। আচ্ছা, শুনি না আপনার সেই 4টি লাইন ওদের সঙ্গে। ও সখা গো, প্রেমে মরছি ও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা। তোমার যে দেখে
লাগে ওরা তোরা, লাগে ওরা তোরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ওরা তোরা। আমার কাছে যেটা মনে হলো আপনার গানের গাওয়ার মধ্যে কোন জিনিসটা বলেন তো সবচেয়ে বেশি আকর্ষণ করবে যারা সঙ্গীত ধারণ করে, যারা আপনাকে শেখাবে, যারা আপনাকে কাজ দেবে আগামীতে, বলেন তো আপনার কোন গুণটি আমার কাছে ধরা পড়ে গেছে? এক্সপ্রেশন। সেটা তো লাগবে, সঙ্গীতের উপর ভিত্তি করে একটা জিনিস কাজ করে আপনার, ডিফারেন্ট টোন। ওটাও আছে। আমি বলে দিই সহজভাবে, তালের যে বিন্যাস, সোমের উপরে যে আপনি বাড়িটা মারছেন, তাতে করে কিন্তু আপনার সোমের, যদি আমরা খুব গম্ভীর ভাষায় বলি সোমের মর্যাদাটুকু, আর যদি বলি সময়ের প্রয়োগটুকু একেবারে জায়গা মতো দিচ্ছেন বলে ছন্দটা ওর বাজাতেও ভালো লাগছে, ও নিজেও সেটা জানে না, কিন্তু আপনার সত্যি এটা খুব সুন্দর গুণ। আমরা এমনি আপনার কাছে শুনতে চাই, যেহেতু জীবনের একটি দুঃখ নিয়ে আপনি বড় হয়েছেন, আপনি সুযোগ পাননি ক্লাসিক্যালের, এটা পেলেন আপনি অসময়ে বলবো না, সময়ে, কিন্তু সময়ের গতিটা শেষের দিকে ছিল। তাহলে একটি শিল্পীর জীবনে তার আশা ভরসার প্রতিফলন কতটুকু হওয়া দরকার, কতটুকু পাওয়া দরকার, কতটুকু না হলেই চলে না, একটু দর্শকদের বলেন। এটা কি গান শেখার বিষয়? হ্যাঁ, অবশ্যই সঙ্গীতের বিষয়ে একটু দর্শকদের বলেন। সঙ্গীতের বিষয়ে আমি বলবো, যারা এখন নতুন শেখা শুরু করছে, হাতে খড়িটা ক্লাসিক্যাল দিয়ে করলে ভালো। ভয়েস তখন অনেক জায়গায় আমরা শিফট করতে পারি, বাট তাও যদি না হয় তাহলে নজরুল সঙ্গীত, এটা খুব ভালো একটা প্র্যাকটিস। আমি নজরুল সঙ্গীত শিখেছি, সো ওই জায়গাটা নজরুল সঙ্গীত উইল বি গুড। আর এটা না হলেও কিছু ভোকাল এক্সারসাইজ থাকে, ওগুলো যাতে কন্টিনিউ করে, তাহলে ভয়েসটা ভালো থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বাংলাদেশের মানুষ গান শুনে তৃপ্ত, কিন্তু ইউরোপের মানুষ তারা দেখে শিল্পী কেমন গাইল, তার ছন্দ জ্ঞান কেমন, তার কণ্ঠ কেমন, তার সব কিছু বিশ্লেষণ করে তারপর তারা ওই শিল্পীর মূল্যায়ন করে। এই কথাটার মূল্যায়ন আমি আপনার থেকে দেখি না, আপনি কি বলেন? আসলে গানটা, টু বি ভেরি অনেস্ট, যদি আমি বলি, দেয়ার আর টু টাইপস অফ সং। একটা হচ্ছে সোলফুল মিউজিক, আরেকটা হচ্ছে আপনার রিদমিক মিউজিক। দুইটার মধ্যে এক্সপ্রেশন আছে, দুইটার মধ্যেই ফিল আছে। বা যখন আমরা সোলফুল মিউজিক করি তখন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে গানটা কানে শোনা খুব ইম্পর্টেন্ট, একটু মানে স্লো মিউজিক যেগুলো আমরা বলি। আর যেগুলো রিদমিক মিউজিক, ওখানে গানে নাচা গানা এভরিথিং ইজ ফাইন। ওটা ইউরোপিয়ান, আপনি যেটা বললেন যে যেমন আমি যদি আমেরিকানও বলি, শাকিরা অ্যান্ড এভরিওয়ান, এরকম টাইপের একটা ইয়ে। বাট বাংলাদেশের কালচারাল ইয়ে, তারপরে হচ্ছে এনভায়রনমেন্টাল বিউটিটা বেশি, মানে মাটির মানুষ, তারা গানের যেই সুরটা, সেটা শুনেই তারা আবেগে চলে যায়। এটা একটা ট্রু কথা, কারণ আমরা সবাই ফোক মিউজিকে বেশি ফোকাস করি। বাংলাদেশের মানুষ, আমাদের দেশের এই অঞ্চলের মানুষ, ইটস মোর অফ ফোক বেস। ফোক শিল্পীর কি কোনো আর কোনো মূল্যায়নের প্রয়োজন নেই মনে করেন? তা কেমন গাচ্ছে, ছন্দে সুরে আছে কিনা, কথার মাধুর্যতা কতটুকু, এর প্রয়োজন নেই মনে করেন? প্রয়োজন আছে, কিন্তু তৃপ্তিটা তো মানুষের এক একজনের এক এক রকম তৃপ্তি। তৃপ্তি সকল প্রকার পানে খাদ্যে হয়, তাই বলে কি আপনি খাবেন? তা আপনি নিজেই তো বলছেন। আমি তো বলছি বাংলার মধুর সে সুর, আবুজাদুল সাহেব, আব্দুল আলিম সাহেব, নিনা আহমেদ, তারা যা দিয়ে গেছেন, আমি কারো সমালোচনা করতে চাই না, ঠিক তাদের ঢঙে তাকে আমরা পাই। ওই একই সুরে কত রকম কথা চলে আসছে, আপনি ভাবেন না? হ্যাঁ, মনে কিছু বলে না? হ্যাঁ, কি বলে? একই সুরে একই ঢঙে যখন একটু ভিন্ন কথা, যার সামাজিক কোনো প্রয়োজনই নেই, শুধুমাত্র নিছক একটি আনন্দ। আমি শব্দগুলো উচ্চারণ করতে চাই না, সেই দিক থেকে বললাম যে গানের মূল্যায়ন আরো সুন্দর হতে হবে। আপনি কি স্বীকার করেন? আমি স্বীকার করি। তাহলে আপনি নিশ্চয়ই এই ভুলটা করবেন না? না, আশা করি না, কেন আপনার ভিতরে প্রতিভা আছে। হ্যাঁ, আপনি ইচ্ছে করলে কিন্তু সুন্দর কিছু উপহার দিতে পারবেন, একদম, তাই না? সুযোগ লাগবে। আমরা যেটা বলবো যে ব্যক্তিগত জীবনে আপনি সাধনা কি পরিমাণ করেন?
আম, খুব বেশি করি না, সত্যি প্রয়োজন কথা। মনে হয় না? প্রয়োজন আছে। করেন না কেন? আলসামি। আলসেমি। ভেরি গুড। আপনি যে বলেছেন, এই বলাটার থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি আশা করব যেহেতু আপনারাই আগামীতে রিপ্রেজেন্ট করবেন, এই সাধনা কিন্তু ফাঁকি দেওয়া চলবে না, একদম। একেবারেই না। আপনার থেকে আমরা অনেক কিছু আশা করি। এবার একটু বলেন তো, আমাদের দেশে সঙ্গীত করতে গিয়ে সুন্দর কিছু অভিজ্ঞতা স্টেজে হতে পারে, রেকর্ডিংয়ে হতে পারে, সুন্দর কিছু মুহূর্ত, এবং সুন্দর বলবো না, তখন অনাকাঙ্ক্ষিত কিছু ব্যাপার স্যাপার। কোনটা বলতে চান, সুখেরটা না অনাকাঙ্ক্ষিত? সুখেরটা বলি। খুব ভালো তার সঙ্গে লাগে। বলতে হবে সুখটা কেন আসলো। আচ্ছা, তা আমি ছোটবেলা থেকেই স্টেজ করি, স্টেজে পারফরমেন্স করি। তো স্কুল থেকে দেখা যেত যে স্টেজে একবার উঠলে স্কুলে সবাই চিনতো, ভালো লাগতো। স্টেজে উঠলেই সবাই হাততালি দিত আফটার পারফরমেন্স। এরপরে আপনার ক্লাসরুমে অলওয়েজ টিচারদের থেকে একটা এক্সট্রা মানে নজর পাওয়া যেত ফর পারফরমেন্স। আর পরে যখন ছায়ানট থেকে প্রোগ্রাম করলাম অন্য সব জায়গায়, সেটাও একটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। সবাই ছায়ানটে তো কেউ একা খুব বেশি একটা গান গাওয়ার চান্স পায় না, যদিও আমি পেয়েছিলাম একবার। সবাই দলীয় সঙ্গীত করে, তো ওখানে একটা আলাদা, যখনই গান শুরু হয় সবাই চুপ করে শুনতে থাকে, ওটা ভালো লাগে দেখতে। এটা একটা এক্সপিরিয়েন্স, ছায়ানটের এক্সপিরিয়েন্স। ইউনিভার্সিটিতেও ব্যাপারটা এরকম যে স্টেজে উঠলে একটা আলাদা একটা ওয়েলকাম, বিকজ স্টেজে ওঠার আগে একটা ডিফারেন্ট ওয়েলকাম, ভালোবাসা, আদর, সম্মান, ওটা খুব ভালো লাগে। আর স্টেজ শেয়ার করতে ভালো লাগে, যেমন আমার এক্সপিরিয়েন্স হয়েছে শেয়ার করার মতো। কি বলে, হাবিব ভাইয়ের সাথে আমি স্টেজ শেয়ার করেছি, প্রীতম ভাইয়ের সাথে স্টেজ শেয়ার করেছি, তারপরে ওদের সাথে স্টেজ শেয়ার করতেও এটা একটা আলাদা কি বলবো, ভালো লাগার ব্যাপার, যে ওনার পাশে দাঁড়িয়ে পারফর্ম করা। ঠিক আছে, ভালো লাগার ব্যাপারটা যদি আমরা পাশ কাটিয়ে যাই, তাদের সাথে কাজ করে আপনার গুণগত কোন দিকটি ভালো লেগেছে দুজনের সাথে? দে আর ভেরি প্রফেশনাল। খুবই ভালো লেগেছে যে ওরা খুবই প্রফেশনাল, সময় নষ্ট করবে না। মানে ওরা গানটাকে নিয়ে অনেক ফোকাস থাকে, এটা একটা। আমি আলাদা আলাদা করেই বলি, কারণ হাবিব ভাইয়ের একরকম ক্যারেক্টারিস্টিক্স, প্রীতম ভাইয়ের একরকম। যদিও প্রীতম ভাইয়ের সাথে আমার খুবই ছোট সময়ের জন্য এক্সপিরিয়েন্স, বাট হাবিব ভাইয়ের সাথে অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হচ্ছে দুটো গানের। তো হাবিব ভাইয়া যেমন গান গাওয়ার সময় হি ইজ ভেরি প্রপার, যে এই কাজটা এইভাবেই হতে হবে, এই কাজটা চেঞ্জ হতে পারবে না, মানে উনি যেটা দেখিয়েছে ওটাই করতে হবে। কিন্তু আমরা কিন্তু মিউজিশিয়ানরা হঠাৎ করে ইম্প্রোভাইজ করার চেষ্টা করি নিজের থেকে, কারণ নতুন গান ইম্প্রোভাইজ করবো, বাট হাবিব ভাই ডাজন্ট অ্যালাউ দ্যাট, একদমই অ্যালাউ করে না ওটা। আমি একদম বড় সাক্ষী। আমাকে তো সে একটা গান করিয়েছে, আমি জানি না কতটুকু আপনার শুনলে ভালো লাগবে। আমি আর ওটা 118 বার সে আমাকে গাইয়েছে, এবং তারপরে সেটা ওকে করেছে। আচ্ছা, এনিওয়ে, যে শিক্ষাটা, যে অভিজ্ঞতাটা আপনার তার থেকে পেলেন, আপনাকে যদি এটা দর্শকের সঙ্গে একটু শেয়ার করতে বলি, যে এই অভিজ্ঞতাটা থাকলে তারা নিজেরাও একজন ভালো শিল্পী হওয়ার দিকে অগ্রসর হতে পারবে। আপনার থেকে তো দর্শকরা কিছু শুনতে চায়, শেয়ার করতে, যেমন আপনি শেয়ার করতে পছন্দ করেন, তাদের সঙ্গে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করে এটাই বলতে আমি চাচ্ছি আপনাকে, যে আপনি তাদেরকে বলেন, জানান কী করলে একটা ভালো সঙ্গীত শিল্পীর দিকে ধাবিত হওয়া যায়। প্লিজ, অন টু দি ক্যামেরা। একটা হচ্ছে প্রচুর ইচ্ছা থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে, রেওয়াজ করতে হবে, এটা খুব দরকার। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমরা গান শুনে শুনে শিখি, আমাদের একটা এই গুণ থাকতে হবে। যদি আপনি স্টুডিওতে কাজ করতে চান, তাহলে শুনে সাথে সাথে ডেলিভার করার একটা ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে। সো আপনি এত সময় পাবেন না যে একটা গান আপনি 5 দিন শুনলেন, ওটাকে রপ্ত করলেন, তারপরে আপনি ডেলিভারি দিলেন। এটা খুব বেশি একটা রেকর্ডিং ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক করে না। রেয়াজটা খুব ইম্পর্ট্যান্ট, ওয়ার্ম আপ খুব ইম্পর্ট্যান্ট, ওয়ার্ম আপের পরে কুল ডাউনটা খুব ইম্পর্ট্যান্ট। এরকম এক্সারসাইজ আপনি ইউটিউবে পাবেন। আর তার মধ্যে ভালো প্রডিউসার খোঁজা খুব ইম্পর্ট্যান্ট, যে ভালো মিউজিক প্রডিউসার কারা, তারা আপনাকে ভালো ডিরেকশন দিবে। আর একজনের আন্ডারে গান শেখা খুব দরকার। এই তো, দ্যাটস অল। আর আমি নিজেও শিখছি, সো আরও দেখি, আমি এক্সপিরিয়েন্স করি।
খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম। অভিনন্দন আপনাকে, এবং আপনার জন্য রইল প্রচুর দোয়া। আপনার জীবনে আরো উন্নতি করেন, আমরা আরো আরো উন্নত একজন অন্তরাকে দেখতে চাই। দর্শকবৃন্দ, আপনারা তো দেখলেন এই মানুষটির সঙ্গে আমরা অনেক কথা বললাম, ভালো লাগার কথা, তিক্ততার কথা, অভিজ্ঞতার কথা। কিছু কিছু কথা আমি তাকে স্ট্রেট বলেছি, হয়তো উনি মনে কষ্ট পেতে পারেন। আর যদি কষ্ট পেয়েই যান, আমি আমি কামনা করছি ভুলে যাবেন, যদি এটা আপনার কাজে লাগে। আর যদি কাজে না লাগে, না হয় নাই ভুললেন। যাই হোক দর্শকবৃন্দ, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, এবং আমরা উত্তরোত্তর আশা করছি এই শিল্পীটি যেন আরও অনেক উজ্জ্বল এবং আরও অনেক বড় হয়। খুব স্বাভাবিকভাবে বলা। সবাইকে